আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম ভালোবাসা ছায়া গল্প ২২ নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। শুয়ে থেকে সারোয়ারের টেনশন করতে করতে প্রিয়া সেভাবেই ঘুমিয়ে গিয়েছিল। ঘুমের মাঝে একবার টের পেয়েছিল কেউ বিছানায় এসে বসেছে। প্রিয়া ভেবেছিল হয়তো তুবা এসেছে, তাই সে বেশি কিছু ভাবেনি। তার যে পায়ে আঘাত লেগেছে, সেই পায়ের নিচে একটা বালিশ রেখে পাটা উঁচু করে রাখা হয়েছে। একটু নড়লেই পায়ে টান পড়ছে, তাই শান্তি পাচ্ছে না একটুও। হাতের কুনুই দুটো জখম হওয়ায় নড়চড়ে খুব সমস্যা হচ্ছে। একভাবে শুয়ে থেকে পিঠেও ব্যথা হয়ে গেছে। মাঝরাতে সজাগ হয়ে যাওয়ায় টের পায় বারান্দার দরজা খোলা। এমনি সবসময় সে দরজা আটকেই ঘুমায়। তুবাকেও বলে দরজা আটকে দিতে। আজকে কিছু বলেনি বলে খোলাই রেখেছে মেয়েটা। এখন সজাগ হয়ে যাওয়ায় প্রিয়ার আর ঘুম আসছে না। তুবার স্বভাব আছে ঘুমের মাঝে হাত পা নাড়ানোর, তাই সে শোয়ার পরে নৌসিন বেগম মাঝে একটা বড় কোল বালিশ রেখে দিয়ে গিয়েছিলেন। এখন নিজের পাশে কোল বালিশের ছোঁয়া না পেয়ে একটু অবাক হয়। তার বাঁ হাতের তুলনায় ডান হাতে আঘাত একটু কম, তাই সে ডান হাত বাড়িয়ে কোল বালিশ খুঁজতে যায়। তবে কোল বালিশের বদলে তার হাত পড়ে কারো শক্ত হাতের উপর। হৃদয় একটু থমকে যায়। হাতটা তুবার হাতের মতো নরম নয়, বরং শক্ত আর উষ্ণ। রিদা ভেবেছিল হয়তো ঘুমের ঘোরে তুবা কোলবালিশ ওপাশে রেখে এদিকে চলে এসেছে, তাই সে তুবার হাত সরিয়ে দিতে চেয়ে বলে, তুবা, হাত সরা এখান থেকে, এখনই গায়ের উপরে তুলে দিবি। কিন্তু হাতটা সরানো তো দূরের কথা, বরং শক্তপোক্ত হাতটা তার নরম কোমল হাতকে নিজের মুঠোয় নিয়ে নেয়। হৃদার বুকটা ধক করে ওঠে। আধো অন্ধকারে সে পাশ ফিরে তাকায়। তবে অন্ধকারে সে কিছুই বুঝতে পারে না। তবে স্পষ্ট অনুভব করতে পারছে তার পাশে তুবা নয়, বরং বিশাল দেহী কোনো পুরুষ মানুষের উপস্থিতি রয়েছে, যে এখন তার হাতটিকে নিজের মুঠোয় ধরে রেখেছে। হৃদা হাত ছাড়ানোর চেষ্টা করলে ব্যক্তিটি তার হাত ছাড়ে না। হৃদা ভয়ে পেয়ে কিছু বলতে নিলেই তখন তার বালিশের কাছে থাকা ফোনটির আলো জ্বলে ওঠে। ফোনের আলোয় সে স্পষ্ট পিয়াসকে দেখতে পাচ্ছে। তার মনে হচ্ছে সে হয়তো স্বপ্ন দেখছে। এটা সত্যি নয়। সারোয়ারের তো আসার কোনো প্রশ্নই না। সে ওনাকে তো জানানোই হয়নি এই খবর। হৃদা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার তাকানো দেখে সারোয়ার বোঝে হৃদা তাকে স্বপ্ন বলে মনে করছে, তাই তো কোনো রিয়াকশন দেওয়াও ভুলে গেছে। নিজের উপস্থিতি সত্য প্রমাণ করতে সারোয়ার তার হাতের মুঠোয় থাকা হৃদার হাত নিজের কাছে এনে হাতের পৃষ্ঠে ঠোঁট ছোঁয়ায়। হৃদা চমকে ওঠে। মনের অজান্তেই মৃদুস্বরে বলে ওঠে, আমি আপনাকে স্বপ্নে দেখা শুরু করেছি মেজর সাহেব। মনে হচ্ছে আপনি বাস্তবেই আমার পাশে শুয়ে আছেন। পিয়াস অল্প হেসে প্রত্যুত্তর করে, আছি তো, বাস্তবেই তোমার পাশে শুয়ে আছি আমি। হৃদা অবাক হয়ে তাকিয়ে থাকে। পিয়াস ফোনের ফ্ল্যাশলাইট অন করে রাখে। ফোনের আলোয় হৃদা দেখে সত্যি তার পাশে পিয়াস শুয়ে আছে। হৃদা হাত বাড়িয়ে পিয়াসের গালে হাত রাখে। তার বিশ্বাসই হচ্ছে না পিয়াস সত্যি এসেছে। কালো চুলে আর্মি কাট করা, মুখে এখনও ক্লান্তির ছাপ মিশে আছে। কালো চোখগুলো গভীরভাবে তার দিকে তাকিয়ে আছে। বিশাল দেহে একটা হাফ হাতা টি শার্ট আর ট্রাউজার পরা। তারই স্বামী নামক পুরুষটি তার দিকে মুখ করে শুয়ে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আপনি সত্যি এসেছেন মেজর সাহেব? আমাকে তো আসতেই হতো। আমার বউটা যে অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, একমাত্র বউটাকে সেবা করার জন্য আসতে হবে না? আপনার ডিউটি? বউয়ের উপর আর কিছুই নেই। খবর পাওয়া মাত্রই ইমার্জেন্সি ছুটি নিয়ে চলে এসেছি আমি। হৃদা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে মৃদুস্বরে ফিসফিসিয়ে বলে ওঠে, অনেক মিস করছিলাম আপনাকে। পিয়াস অলতো হাতে হৃদার চোখের পানি মুছিয়ে দেয়। তারপর হৃদার কপালে ঠোঁট ছোঁয়ায়। বলে বলে, আমিও অনেক অনেক মিস করেছি তোমায়। খবরটা পাওয়া মাত্রই স্যারের কাছে দৌড়ে গিয়েছি। ছুটির দরখাস্ত দিয়েই সোজা চলে এসেছি। ওরা অ্যাকসেপ্ট করেছে কিনা এখনো জানি না, তবে আমি তো বসে থাকতে পারি না। সোজা চলে এসেছি তোমার কাছে। সমস্যা হবে না পরে? আশা করি হবে না, হলেও পরে বাকিটা সামলে নিব। হৃদা উঠে বসবার চেষ্টা করে। পিয়াস তাকে উঠিয়ে বসিয়ে নিজের বুকের সাথে হৃদার পিঠ ঠেকায়। হৃদা আরাম করে বসে বলে, কখন এসেছেন এখানে? 12টা বেজে গিয়েছিল। সবাই নিশ্চয়ই আপনাকে দেখে চমকে গিয়েছে। তা তো অবশ্যই, আশা লাগে জানাতে পারিনি তো, ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। এখানে এসে ফোনটা চার্জ করেছি। হৃদা অল্প হাসে। পিয়াস তার মাথার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। তার চোখ হৃদার কপালের আঘাতের উপর পড়লে সে সেখানটায় হাত ছোঁয়ায়। তারপর কোনো কিছু না ভেবে মুখ এগিয়ে সেখানটায় হালকা করে ঠোঁট ছোঁয়ায়। হৃদা ঘাড় ঘুরিয়ে পিয়াসের দিকে তাকায়। আপনাকে আমার খবর কে দিয়েছে? আমার একমাত্র শালিকা তুবা মহারানী। ভাগ্যে সে বলেছিল, এই ঘটনা 2 দিন পরে শুনলে তোমার রক্ষা ছিল না।
আসলে আপনি তো বলেছেন এখন এত তাড়াতাড়ি ছুটি পাবেন না, তাই দূরে বসে টেনশন দিতে চাইনি। তাই বলে অসুস্থতার খবরও দেবে না? আমি দুদিন পরে জানলে আমার কতটা খারাপ লাগতো তার কোনো ধারণা আছে? সবসময় বেশি বেশি বোঝো কেন? আমি দূরে থাকি বলে কি পরিবারের খবর নিতে পারবো না? আচ্ছা, সরি, আর হবে না। এখন থেকে আপনাকে সব জানাবো। আগে বলো, কি নিয়ে এত অমনোযোগী ছিলে? শুনলাম তুমি নাকি রাস্তা পারাপারের উস্তাদ, এই তার নমুনা? আসলে এক্সাম নিয়ে টেনশনে ছিলাম। রোল রেজি ঠিকঠাক লিখেছিলাম নাকি সেটাই ভাবছিলাম। এরই মাঝে ওই বদমাশ গাড়ি এসে মেরে দিয়ে পালালো। আমার এখানে কোনো দোষ নেই মেজর সাহেব। হ্যাঁ, তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা, তোমার কোনো দোষ থাকতেই পারে না। হৃদা ক্যাবলা মার্কা হাসি দেয় একটা। সারোয়ার একটু চোখ রাঙালে সে শব্দ করেই হেসে ওঠে। পিয়াস কোলে হৃদা একটু নড়লে সারোয়ার চিন্তিত হয়ে বলে, কি হয়েছে, ওয়াশরুমে যাবে? হৃদা একটু লজ্জা পেয়ে মাথা নাড়ায়। পিয়াস বেশি কিছু না ভেবে তাকে সাহায্য করে। তাকে রুমে এনে বসাতেই হৃদা পেটে হাত দিয়ে বসে। এমন রাতে সজাগ হলেই তার ক্ষুধা লাগে। আজও তার ব্যতিক্রম নয়। পিয়াস আবারও ভ্রু কুচকে তাকালে হৃদা বলে, আসলে মাঝরাতে সজাগ হলেই আমার ক্ষুধা লাগে, আজও আর কি। আচ্ছা থাক, শুয়ে পড়ুন, আপনি ঘুমান, ক্লান্ত তো অনেক। ভাত খাবে? ভাত আনবো নাকি অন্য কিছু বানিয়ে আনতে হবে? লাগবে না তো বলছি, যা বলেছি উত্তর দাও। হৃদা মিনমিন করে বলে, ভাতই চলবে। পিয়াস দরজার দিকে এগিয়ে গিয়ে আবারও উল্টো ফিরে এসে বলে, আমি কিন্তু জানি না তোমাদের বাড়ির কোথায় কি আছে। সব উটোপাল্টা করে ফেললে আমার দোষ নেই। শাশুড়ি মাকে তুমি পরে সামলাবে। হৃদা হেসে ফেলে, মাথা নাড়িয়ে বোঝায় সে মাকে মানিয়ে নেবে। সারোয়ার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরের লাইট অন করে আশেপাশে তাকায়। সব খুঁজে প্লেট পেয়ে টেবিলে রাখে। সে খাবার শেষে দেখেছিল নৌশিন বেগম বাড়তি খাবারগুলো ফ্রিজে রাখছেন, তাই সে ফ্রিজ খুলে খাবার বের করতে যায়। তখনই পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে সে চমকে যায়। তাকিয়ে দেখে কবির সাহেব দাঁড়িয়ে আছেন। কবির সাহেব সারোয়ারকে দেখে বলেন, তুমি এখানে বাবা, খাবার নিচ্ছ? ক্ষুধা লেগেছে তোমার? পিয়াস প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। ইনি আবার নাকে খাদক ভেবে বসে। হৃদার ক্ষুধার চক্করে আজ তার মান সম্মানে টানাটানি পড়ে গেল। পিয়াস গলা খাকড়িয়ে বলে, আসলে হৃদা ঘুম থেকে উঠেছে, ওর ক্ষুধা লেগেছে বলল, তাই আর কি। ওহো, মেয়েটা এই এত রাতে তোমাকে জ্বালাচ্ছে? এমনিই এতটা জার্নি করে ক্লান্ত তুমি। তোমার শাশুড়িও সারা দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আমার ঘুম আসছিল না এমনি, তখন রান্নাঘরের আলো জ্বলতা দেখেই বেরিয়ে আসলাম। বলতে বলতে তিনি নিজেই ফ্রিজ থেকে খাবার বের করে গরম করতে থাকেন। সারোয়ার বলতে গিয়েছিল যে সে নিজেই করতে পারবে, তবে কবির সাহেবকে এতটা স্বাচ্ছন্দ্যে খাবার গরম করতে দেখে আর বাধা দেন না। শ্বশুরের সাথে টুকটাক কথা বলতে বলতে হৃদার জন্য খাবার সাজিয়ে নেয়। কবির সাহেব কিছু মনে পড়লে বলেন, মেয়েটা তো হাত দিয়ে খেতে পারবে না, তোমার শাশুড়িকে। বাবা, আমি খাইয়ে দেব, আপনি বেশি ভাববেন না। তুমি খাইয়ে দেবে হৃদাকে? যেন ওনার প্রশ্নে বিস্ময় প্রকাশ পাচ্ছে। মেয়ের জামাইকে এভাবে মেয়ের বিপদের কথা শুনে দৌড়ে আসতে দেখেই উনি অবাক হয়েছিলেন। এখন আবার মেয়ের জন্য এতটা সেবা করতে দেখে আরও ইমপ্রেসড হয়ে গেছেন। তার মানে ওনারা যোগ্য ছেলেকেই মেয়ের জামাই হিসেবে পেয়েছেন। প্রথম প্রথম নৌশিনের প্রস্তাব শুনে উনি নিজেও চিন্তিত ছিলেন। ওনার বড় মেয়ে এমনি যতটা আদরে, পারবে কি পিয়াসকে মানিয়ে নিতে? এখন তো মনে হচ্ছে ওনার সেই চিন্তাগুলো অকারণ ভয়ই ছিল। ঠিক আছে বাবা, তুমি গিয়ে শুয়ে পড়ো, রাত কিন্তু কম হয়নি রাত। এভাবে রাত জাগলে পরে সারাদিন কষ্ট হয়ে যাবে। ঘুমিয়ে পড়ো গিয়ে, হৃদার জন্য আমি আছি। কবির সাহেব সন্তুষ্ট দৃষ্টিতে পিয়াসের দিকে তাকিয়ে নিজেদের রুমে চলে যান। পিয়াস খাবার হাতে নিয়ে হৃদার কাছে আসে। হৃদা ততক্ষণে সারোয়ারে ফোন নিয়ে নাড়াচাড়া করছে। পিয়াস লাইট অন করে খাবার রেখে দরজা আটকে দেয়। হৃদার হাতে তার ফোন দেখে বলে, আবার কি নজরদারি করছো ফোনে? কিছুই না, এমনি দেখছিলাম, কিছুই চেক করিনি, আমি আপনাকে বিশ্বাস করি। পিয়াস মুচকি হেসে খাবার মাখায়। হৃদা বলতে নেয়, আমি নিজে খেয়ে, কথা বন্ধ, আমি খাইয়ে দিচ্ছি, চুপ করে বসে থাকো। পিয়াস চুপচাপ পিয়াসের হাত থেকে খেতে থাকে। সত্যি বলতে তারও ইচ্ছে ছিল সারোয়ারের হাত থেকে খাবার খাওয়ার, তাই সে বেশি বাধা দেয় না। খাবার খেতে খেতে সে মিটমিট করে হাসতে থাকে। সারোয়ার ভ্রু কুচকে বলে, হাসছো কেন? বাহিরে আব্বুর কণ্ঠ শুনলাম, আব্বু নিশ্চয়ই এখনো সজাগ আছে। হ্যাঁ, তোমার জন্য এখনই মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাচ্ছিল। একটুর জন্যই তোমার আব্বু ভাবতেন আমি মাঝরাতে খাবার চুরি করতে নেমেছি। পিয়াস হাসতে হাসতে বলে, মোটেও না, আব্বু ওসব কিছুই ভাবত না, বরং আপনাকে দেখে হয়তো আরও ভাবছে জামাইয়ের খাবার নিয়ে কোনো সমস্যা হচ্ছে নাকি। আপনি আমার কথা না বললে হয়তো কালকেই আম্মুকে বলে কয়েক পদ রান্না করে আপনার সামনে হাজির করত। পিয়াস আবারও পিয়ার মুখে খাবার দিয়ে বলে, আমি তোমার আব্বুকে দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। এত রাত হয়ে গেল, উনি এখনো ঘুমাননি। ওনার আদরে মেয়ে এমন অসুস্থ হয়ে বিছানায় পড়া, আর উনি ঘুমাবেন কিভাবে?
আব্বু এমনই, আমাকে বা তুবাকে একটু জ্বর আসলেও রাতে ওনার ঘুম হারাম হয়ে যায়। বড্ড ভালোবাসে না তোমায়? অনেক ভালোবাসে, আমাকে একটু বেশি। তুবা একটু দূরে দূরে থাকে, এই বয়সেই ঢঙর। আমি আবার এসব মানি না। আব্বু তো আব্বুই, এক ফোঁটা আদরও মিস করা যাবে না। পিয়াস হেসে ফেলে। পিয়াস মুচকি হেসে বলে, ভালোই কথা ফুটেছে তোমার, একটু আগেও তো থম মেরেছিলে। ওই আপনাকে দেখে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। অনেক দিন পরে আপনাকে পেয়েছি তো। কতদিন হলো? 3 মাসের মতো না? অনেক দিন হয়ে গিয়েছে। ইস, কতদিন পরে আপনাকে দেখলাম। ভিডিও কল দিতে বললে তো লজ্জায় মরে যাও। এখন এত লজ্জাহীনের মতো কথা বলছো কিভাবে? লজ্জারা মরে গেছে এখন? ভিডিও কলে বেশি লজ্জা লাগে, সামনাসামনি মানে অতটাও লাগে না। অসুস্থ বলে বেঁচে গেলে রিদা, নয়তো এভাবে কথা বলার প্রেক্ষিতে আজ ছাড় পেতে না তুমি। আমি আবার আমার কাজ সহজে পেন্ডিং রাখি না। পিয়াস রিদাকে খাইয়ে হাত ধুতে যায়। রিদা ততক্ষণে পিয়াসের কথার মানে বোঝার চেষ্টা করে। কিছুক্ষণ ভাবতে ভাবতে পিয়াসের কথার মানে আন্দাজ করতে পেরে লজ্জা পায়। সারোয়ার একেবারে প্লেট ধুয়ে হাত ধুয়ে ফেরত এসেছে। এসে রিদাকে ভাবনায় ডুবে থাকতে দেখে বলে, পিয়াস একেবারে প্লেট ধুয়ে হাত ধুয়ে ফেরত এসেছে। এসে প্রিয়াকে ভাবনায় ডুবে থাকতে দেখে বলে, আমি না হয় কথার কথা বললাম, তুমি তো দেখি কল্পনাতেও চলে গিয়েছ। বাহ, অনেক ফাস্ট তো তুমি। আপনি না একেবারে অতিরিক্ত অতিরিক্ত খারাপ। পিয়াস বেডে বসে প্রিয়াকে আলতো করে টেনে নিজের কাছে এনে শুইয়ে দেয়। নিজেও পাশে শুয়ে বলে, অতিরিক্ত খারাপ হই আর অল্প খারাপই হই, তোমারই তো। এখন আর কোনো কথা না, ঘুমাও, আমারও ঘুম লাগবে। যদি ছুটি কনফার্ম না করে তাহলে আবার চলে যেতে হবে তো। প্রিয়া চমকে উঠে পিয়াসকে দিকে তাকায়, অবাক কণ্ঠে বলে, চলে যাবেন মানে? এভাবে এভাবে এক রাতের জন্য এসে আবার চলে যাবেন? এসব কি বলছেন? ছুটি কনফার্ম করার সম্ভাবনাই বেশি, তবে কনফার্ম না করলে তো চলে যেতেই হবে। আপনি যাবেন না? কতদিনের ছুটির দরখাস্ত দিয়েছেন? যতদিনই বলি না কেন সপ্তাহখানেকের বেশি দিবে না। তাহলে এই সপ্তাহখানেকের আগে আপনাকে যেতে দেব না। আপনি থাকবেন বলেন, যাবেন না। পিয়াস আলতো করে প্রিয়াকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, ঘুমাও এখন, আমি আছি এখানে। প্রিয়া আরও এগিয়ে এসে পিয়াসের বুকে মাথা রাখে। নড়তে গিয়ে পায়ে টান লেগে ব্যথা পেতে অজান্তেই পিয়াসের হাতে খামচে ধরে ফেলে। সারোয়ার বুঝে তাড়াতাড়ি উঠে হৃদার পা ঠিক করে বালিশের উপরে রাখে। কাত হতে না পারছে বলে সে অতিষ্ঠ, তবে সারোয়ার সেভাবেই তাকে নিজের বুকে আগলে রাখে। মাথায় হাত বুলিয়ে দিলে হৃদা সেভাবেই ঘুমিয়ে যায়। তবে পিয়াসের চোখে ঘুম আসে না। তার তো টেনশন হচ্ছে, আদেও তার ছুটি কনফার্ম হয়েছে কিনা তার খবর নিতে পারেনি। সকালে উঠে খবর নিতে হবে, তারপরই সে নিশ্চিত হতে পারবে। চলবে, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অন্য একজন এই গল্প নাম পাল্টাই দিচ্ছে। আস্তে আস্তে লেখিকা যেভাবে গল্প লিখছে সেভাবে উপস্থাপন করব।